বন্ধুরা, আজকের গল্পটা শুরু হচ্ছে ফ্রান্স থেকে। একটা এমন মুহূর্ত যেটা ওদের সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ, ডিফেন্স ইন্ডাস্ট্রি থেকে মেইনস্ট্রিম মিডিয়া সবাই যার কথা বলছে। কারণ ফ্রান্স আজকে এমন একটি ঐতিহাসিক পরিস্থিতিতে পৌঁছেছে যার রুট সরাসরি গিয়ে জুড়ে আছে ভারতের ডিসিশনে, ভারতের ভিশন আর ভারতের টাইমিংয়ের সঙ্গে। কয়েক বছর আগেও ভাবা যেত না যে ফ্রান্সের ডিফেন্স ইন্ডাস্ট্রি এমন জায়গায় দাঁড়াবে যেখানে সরাসরি চোখ রাঙাচ্ছে চীনকে আর ঢুকে পড়ছে বিশ্বের টপ 3 ডিফেন্স এক্সপোর্টার লিস্টে। অবিশ্বাস্য শোনালেও সত্যি। আর এর পেছনে ভারতের অবদান এতটাই বড় যে আজ ফরাসি মিডিয়াও স্বীকার করতে বাধ্য হচ্ছে। ভাবুন তো, যে দেশটাকে আমরা সাপ্লায়ার ভাবতাম সেই দেশ আজ আমাদের থ্যাঙ্কস বলছে। কারণ ভারত যে সিদ্ধান্তটা 2016 থেকে 2017 সালে নিয়েছিল, আজ সেটা একটা গ্লোবাল শিফট তৈরি করে দিয়েছে। এবং এখানেই প্রশ্ন আসে, আমরা যদি অন্যদের ডিফেন্স সুপার পাওয়ার বানাতে পারি তাহলে নিজেকে কোথায় নিয়ে যেতে পারি? ফ্রান্স আজ একটা হিস্টোরিক্যাল ডিফেন্স ডিল সাইন করেছে। একসাথে 100টা রাফালে ফাইটার জেট আর ডজনের স্যাম্পটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করেছে তারা। পুরো ফরাসি ইতিহাসে এর চেয়ে বড় ডিফেন্স অর্ডার কখনো হয়নি। আর এই দানব সাইজের অর্ডার দিয়েছে কে? ইউক্রেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে ইউক্রেন এতদিন আমেরিকার দিকে তাকিয়ে থাকতো, সেই দেশ আজ 100টা রাফালে আর এক গুচ্ছ মিসাইল প্যাকেজ ফ্রান্স থেকে কিনে নিল। আর ফ্রান্সে ইউক্রেনের নাম যেমন ঘুরছে ঠিক তেমনই ঘুরছে ভারতের নামও। কারণ 2018-র আগে রাফেল নামে কেউ বিশেষ মাথাও ঘামাতো না। কয়েকটা প্লেন ফরাসি এয়ারফোর্স চালাতো, নৌবাহিনী চালাতো, ব্যাস গ্লোবাল মার্কেটে জিরো বাজ। তারপর আসে ভারত 36টা রাফেল কিনলো। আর এই একটা সিদ্ধান্ত পুরো কমার্স বদলে দিল। এরপর কাতার নিল, ইজিপ্ট নিল, গ্রিস নিল, একের পর এক দেশ রাফালের লিস্টে যোগ হলো। আর আজ সেই রাফেল এমন একটি জায়গায় পৌঁছেছে যে ইউক্রেনও অন্য সব অপশন ফেলে দিয়ে F-16, গ্রিপেন, ইউরোফাইটার, এমনকি আমেরিকার FA-18 সবকিছুর বদলেই বেছে নিয়েছে রাফালেকে। আর যেমনটা আমি এখনই বললাম যে ইউক্রেনের সামনে তো অনেক অপশন ছিল। আমেরিকা যেখানে F-16 দিতে রাজি, সুইডেনের গ্রিপেন ছিল, ইউরোফাইটার ছিল, এমনকি আমেরিকার FA-18 সুপার হর্নেট যা সস্তাও সেটাও তারা নিতে পারত। তাহলে ইউক্রেন রাফেল বেছে নিল কেন? কারণ গত কয়েক বছরে রাফেলের ইমেজ এমনভাবে বদলে গেছে যে আজ এটা জাস্ট আ জেট নয়, এটা এক প্রকার ব্র্যান্ড অফ ট্রাস্ট। আর এই ব্র্যান্ড ভ্যালু তৈরি করে কে? ভারত রাফেলকে শুধু কেনেইনি, বরং যুদ্ধোপযোগী অপারেশন, লাইফ মোডে পারফরমেন্স, হাই অ্যালটিটিউড বেসে অপারেশন, সব জায়গায় রাফেলকে তার সব থেকে শক্তিশালী রূপে বিশ্বের সামনে তুলে ধরেছে। ভারতের এই কনফিডেন্সের জন্যই আজ পৃথিবীর দেশগুলি রাফেলকে কাগজে নয় বাস্তবে প্রমাণ করা একটি প্রিমিয়াম প্ল্যাটফর্ম হিসেবে দেখে। এখন আসল ধাক্কাটা শুনুন। আজ ইউক্রেন 100টা রাফেল অর্ডার করলেও এর মানে এই নয় যে ওরা 5-6 বছর পরেই সব পাবে। আপনি তো জানেন, যখন ভারত 36টি রাফেল অর্ডার দিয়েছিল, ফ্রান্স তখন কারোর জন্য রাফেল বানাচ্ছিল না। ফ্যাক্টরি প্রায় ফাঁকা, তারপরেও 36টা বানাতে প্রায় 4 থেকে 5 বছর লেগেছিল, যেখানে ইউক্রেনের অর্ডার তো 100। এখন এই দিকে রাশিয়ার পয়েন্ট অফ ভিউটাও দেখতে হবে, কারণ এই ডিলে একটা টুইস্ট আছে। ফরাসি সরকার স্পষ্ট বলেছে যতদিন না নতুন 100টা রাফেল তৈরি হচ্ছে ততদিন ফরাসি এয়ারফোর্স নিজের স্টক থেকে 1 থেকে 1.5 ডজন রাফেল সরাসরি ইউক্রেনকে দেবে। মানে শুরুতে ইউক্রেন আকাশ সীমানায় রাফেলের প্রেজেন্স তৈরি করে ফেলবে। এটাই রাশিয়ার সবচেয়ে দুশ্চিন্তার কারণ রাশিয়া জানে রাফেল শুধুমাত্র ফাইটার জেট নয়, এটা এমন একটি মাল্টি রোল বিস্ট যা রাশিয়ান এয়ারফোর্সের জন্য জেনুইন থ্রেট। এবং ঠিক এইখানেই ভারত একটু চিন্তায় পড়ে, যদিও সেটা জিওপলিটিক্যাল কনসার্ন বা জেলাসি নয়। কারণ ভাবুন, আজ যে রাফেলকে নিয়ে গোটা পৃথিবী পাগল, আজ যে জেটের লাইনে দাঁড়িয়ে ধরে গোটা দেশ দাঁড়িয়ে আছে, আজ যে ফ্রান্স টপ 3 ডিফেন্স এক্সপোর্টার হতে চলেছে, এর পেছনে সেই দেশের অবদান সবচেয়ে বেশি যে দেশ নিজে এখনো নিজের ফাইটার ইকোসিস্টেমকে পুরোপুরি শক্তিশালী করতে পারেনি। আর সেই দেশটা হলো ভারত। সত্যিটা একটু তেতো কিন্তু বাস্তব। এবার আসল কষ্টের জায়গাটা বোঝার সময়। ভাবুন তো, ভারতই রাফেলকে বিশ্বমঞ্চে তুলে ধরল। ভারতই প্রমাণ করে দিল যে এই জেট শুধু কাগজে শক্তিশালী নয়, বরং বাস্তব অপারেশনে পাহাড়ি ঘাটি থেকে যুদ্ধসজ্জা সব জায়গায় আনবিটেবল। আর এর ফল কি হলো? আজ ফ্রান্স এই রাফেল বিক্রি করে শত শত কোটি ইউরো রোজগার করছে, বিশ্বের টপ 3 ডিফেন্স এক্সপোর্টার হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে চীনের মতো দেশকে পেছনে ফেলে দিচ্ছে। আর ভারত তাকিয়ে দেখছে, আমাদেরও তো সুযোগ ছিল, আমাদেরও তো ওই জায়গায় যাওয়ার ক্ষমতা ছিল। যদি তখনই তেজাস মার্ক 1 দ্রুত অপারেশনাল হতো, তেজাস মার্ক 2 সময় মতো রাফেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি হতো, এমকার পাশাপাশি ম্যাসিভ ইনভেস্টমেন্ট আসতো এবং ভারত নিজের জেট ইকোসিস্টেম দাঁড় করিয়ে নিত, তাহলে আজ বিশ্বে শুধু রাফেল নয়, মেড ইন ইন্ডিয়া ফাইটার জেটস লাইনে দাঁড়িয়ে বিক্রি হতো। অন্যরা সুপার পাওয়ার হতো না, ভারত নিজেই হতো বায়ু শক্তির সুপার পাওয়ার। যেমন আমেরিকা আজ F-35 বিক্রি করে শত শত বিলিয়ন ডলার অর্জন করছে,
তেমন আমরা আমাদের নিজেদের অ্যামকা, তেজাস মার্ক 2 এবং তেজাস নেভি গ্লোবাল মার্কেটে ঠেলে দিতে পারতাম, কিন্তু আমরা সেই সময়টা হারিয়ে ফেলেছি। সেই টাইমিং গ্যাপ আজ একটা বড় রিয়ালিটি। সব থেকে কষ্টকর সত্যি কি জানেন? যে দেশ রাফেলকে গ্লোবাল স্টার বানিয়েছে সেই দেশ আজও নিজের জেটকে গ্লোবাল ব্র্যান্ড বানাতে পারেনি। যে দেশ অন্যদের ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি করে দিচ্ছে সেই দেশ নিজের হাতে থাকা সুযোগ হারিয়েছে। আর যে দেশ ফ্রান্সকে শক্তিশালী করেছে সেই দেশ আজও নিজের শূন্যস্থান পূরণ করতে লড়েছে। তবে একটা জিনিস পরিষ্কার, গত 7 থেকে 8 বছরে ভারত যে বিনিয়োগ বাড়িয়েছে তার ফল ধীরে ধীরে দেখা যাচ্ছে। ড্রোন, আর্টিলারি, মিসাইল, র্যাডার, নৌসেনার টেকনোলজি সব জায়গায় আমরা এখন বায়ার্স নই, ক্রিয়েটার হয়ে উঠেছি। কিন্তু যুদ্ধবিমান এই সেগমেন্টের গ্যাপ এখনো বড় এবং এই গ্যাপ ফিল করতে ভারতের দরকার অন্তত 10 থেকে 15 বছর, ভারী ইনভেস্টমেন্ট, ধারাবাহিকতা এবং জিরো কম্প্রোমাইজ অ্যাটিটিউড। এটাই বাস্তব। এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। যখন আমরা অন্য দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে সুপার পাওয়ার বানাতে পারি তখন নিজেদেরটা কেন নয়? যে ফ্রান্স আজ টপ 3 ডিফেন্স এক্সপোর্টার হতে চলেছে, যার ফ্যাক্টরিগুলো কয়েক বছর আগেও প্রায় ফাঁকা পড়েছিল, যে রাফেলকে কেউ পাত্তাও দিত না, সেই রাফেল আজ পৃথিবী কাঁপাচ্ছে। আর সেই পরিবর্তনের পেছনে সব থেকে বড় হাত ভারতের। ভারত রাফেলকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছে। ভারত দেখিয়েছে এর ফার্স্ট ক্লাস পারফরমেন্স। ভারতই এর ওপর আস্থা রেখে অন্যদের আস্থা তৈরি করেছে। আজ ইউক্রেন 100টা রাফেল কিনে নিলেও সত্যিটা হলো এই সেলিব্রেশন, এই গ্লোরি, এই হাই প্রোফাইল অর্ডার সবকিছুর বীজই বপন করেছিল ভারত। অথচ আমরা নিজেরাই যদি 10 বছর আগে একটু বেশি দূরদৃষ্টি দেখাতে পারতাম, নিজস্ব জেট প্রোগ্রামে সাহসী ইনভেস্টমেন্ট করতাম, তো আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হতো। আজ তেজাস মার্ক 2 বিশ্ববাজারে প্রতিযোগিতা করত। অ্যামকা ছিল গ্লোবাল 5th জেনারেশন কন্টেন্ডার। ভারত ছিল বিশ্বের টপ ফাইটার জেট এক্সপোর্টারদের মধ্যে। তাহলে শুধু ফ্রান্স নয়, বিশ্ব আজ ভারতকে সম্মান করত। একটি জেট পাওয়ার নেশন হিসেবেও তাকে দেখা হতো। কিন্তু আমরা সেই ট্রেনটা মিস করেছি, আর এখন সময় নষ্ট করার আর কোনো সুযোগ নেই। গত 7 থেকে 8 বছরে যা পরিবর্তন এসেছে, যেমন ব্রাহ্মোস, অকাল, অস্ত্র, পিনাকা, ড্রোন, যুদ্ধ জাহাজ, এগুলি ভারতের ভবিষ্যতের ভিত্তি। কিন্তু ফাইটার জেটস হলো সব থেকে কঠিন ও সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। কারণ ফাইটার জেট শুধু বিমান নয়, এটা একটা দেশের টেকনোলজিক্যাল ম্যাচিউরিটি, রিসার্চ, ইকোসিস্টেম, ম্যানুফ্যাকচারিং পাওয়ার, গ্লোবাল ক্রেডিবিলিটি সবকিছুর প্রতি। এবং এখানেই ভারতের যাত্রা এখনো অসম্পূর্ণ। ভারতের সামনে এখন দুটি পথ। একটা সহজ পথ, যে চলুক না, অন্যরা বানাক, আমরা কিনে নেব। আর একটা কঠিন কিন্তু ভবিষ্যৎ নির্ধারক পথ, যে নিজের ইকোসিস্টেম গড়ে তোলা। 10 বছর 15 বছর ধরে ধারাবাহিক ইনভেস্টমেন্ট করে বিশ্বকে দেখানো যে ভারত শুধু কাস্টমার নয়, ক্রিয়েটারও। যদি সেই কঠিন পথটা বেছে নিই, তাহলে বিশ্বাস করুন, আজ যেভাবে ফ্রান্স রাফেল বিক্রি করে শীর্ষে উঠে যাচ্ছে, আগামী দশকে সেই জায়গায় দাঁড়াতে পারে ভারতও। আমাদের 10 থেকে 15 বছরের লম্বা যাত্রা বাকি, কিন্তু দৌড়টা শুরু হয়ে গেছে, আর এই দৌড় থামানো যাবে না। শেষে একটা কথাই বলবো, যে দেশ অন্যদের সুপার পাওয়ার বানায় সেই দেশ চাইলে নিজের ভাগ্য নিজেই লিখতে পারে। আপনারা কি মনে করেন, ভারত কি আগামী দশকে ফাইটার জেট সুপার পাওয়ার হতে পারবে? নিশ্চয়ই কমেন্টে জানান। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।